আচ্ছা, আমরা সিলিয়া এবং ফ্লাজেলা সম্বন্ধে জানবো। তোমরা দেখো, সিলিয়া এবং ফ্লাজেলা সম্বন্ধে তোমরা ক্লাস 10 খানিকটা পড়েছো। প্যারামিসিয়ামের গমন অঙ্গের নাম কি? সিলিয়া। তোমরা দেখেছো একটা চটির মতো গঠন, এরকম একটা গঠন ছিল, এরকম একটা গঠন ছিল, এবং এই কোষের এরকম এরকম দেখছি, এরকম একটা গঠন ছিল না, তাই তো? এটা হচ্ছে সিলিয়া। সিলিয়া সঞ্চালনে, সিলিয়াগুলি একটা নির্দিষ্ট পর্যায়ক্রমিক সঞ্চালনের মাধ্যমে এরা গমন সম্পন্ন করে, সিলিয়াই গমন করে। আবার ফ্লাজেলার ক্ষেত্রে ঠিক এরকম একটা গঠন দেখেছিলাম আমরা। ইউগ্লিনার ক্ষেত্রে এরকম একটা ছিল, যেটা জলের উপরে একটা সক্রিয় ঘাত দিত এবং তার প্রত্যাঘাতে সক্রিয় ঘাতের বিপরীত দিকে ফ্লাজেলার চলন ঘটতো, এটা আমরা দেখেছি। তাহলে এগুলো হচ্ছে গমন অঙ্গ। আমরা সিলিয়া এবং ফ্লাজেলা কোথা থেকে উৎপন্ন হয় আমরা লিখব। দেখো, কোথা থেকে উৎপন্ন হয়, দেখো সাইটোপ্লাজম থেকে উৎপন্ন। এটা সাইটোপ্লাজম থেকে উৎপন্ন হয়। সাইটোপ্লাজম থেকে উৎপন্ন, সাইটোপ্লাজম থেকে উৎপন্ন কোষের বাইরের তলে, কোষের বাইরের তলে যে সূক্ষ্ম প্রবর্ধিত অংশ নির্গত হয়, অংশ নির্গত হয় এবং কি কি কাজ করে? চলন, গমন, খাদ্য গ্রহণ এবং জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে, এবং জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে। তাদের সিলিয়া বলে, তাদের সিলিয়া বা ফ্লাজেলা বলে। তাহলে সিলিয়া বা ফ্লাজেলা কোথা থেকে উৎপন্ন হয়েছে? সাইটোপ্লাজম থেকে উৎপন্ন হয়েছে, বাইরের তলে প্রবর্ধিত হয়েছে, সূক্ষ্ম গঠন, চলন, গমন, খাদ্য গ্রহণ, জ্ঞানেন্দ্রিয় রূপে কাজ করে। আমরা সিলিয়া বা ফ্লাজেলার, সিলিয়া বা ফ্লাজেলার আণুবীক্ষণিক গঠন, আণুবীক্ষণিক গঠন, সিলিয়া বা ফ্লাজেলার আণুবীক্ষণিক গঠন 4টি উপাদান নিয়ে গঠিত। 4টি উপাদান নিয়ে গঠিত। উপাদান নিয়ে গঠিত। কটি উপাদান? 4টি। সেগুলো কি কি? 1, বেসাল বডি, 2, রুটলেট, 3, বেসাল প্লেট,
আর চার চার হচ্ছে অক্ষীয় তন্তু। অক্ষীয় তন্তু একে বলে স্যাপ। অক্ষীয় তন্তুকে কি বলা হয়? অক্ষীয় তন্তুকে স্যাপ বলে। আমরা ছবির মাধ্যমে দেখব, তাহলে খুব সহজে বুঝতে পারবো। প্রথমেই বলেছি সাইটোপ্লাজম থেকে উৎপন্ন হয়েছে। দুটো ছবি আঁকবো। দেখো, এই যে আমি এই দিক থেকে আঁকছি, এখানে দেখো উপস্থিত জায়গা রাখো। এই যে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম থেকে উৎপন্ন হয়েছে। যে অংশ থেকে উৎপন্ন হয়, সাইটোপ্লাজমের যে অংশ থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় বেসাল বডি। তাহলে বেসাল বডি কাকে বলে? তাহলে বেসাল বডি হচ্ছে সাইটোপ্লাজমের যে অংশ থেকে উৎপন্ন হয়েছে। দেখো নিচে লিখে দিচ্ছি আমি, সাইটোপ্লাজমের এটা 1 নম্বর। সাইটোপ্লাজমের যে অংশ থেকে সিলিয়া বা ফ্লাজেলা সৃষ্টি হয়। সিলিয়া বা ফ্লাজেলা সৃষ্টি হয়। তাহলে সাইটোপ্লাজমের যে অংশ থেকে সিলিয়া বা ফ্লাজেলা সৃষ্টি হয় তাকে বেসাল বডি বলে। এবার দেখো, এই বেসাল বডির নিচে থেকে এইগুলো সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে তন্তুর মতো অংশ সৃষ্টি হয়েছে। বেসাল বডির নিচে থেকে একে বলে রুটলেট। এটা বলে রুটলেট। তাহলে রুটলেটটা কি? রুটলেটটা হচ্ছে এই যে বেসাল বডি থেকে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে বেসাল বডি থেকে বেসাল বডি নিচে থেকে সৃষ্টি। বেসাল বডি নিচে থেকে বেসাল বডির নিচে থেকে দ্বিখণ্ডিত যে তন্তু, এটাই হচ্ছে রুটলেট। এবার দেখো, আমি এবার বলছি বেসাল প্লেট। এটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা নিচে, এটা নিচের দিকে সাইটোপ্লাজমের ভেতরটা। এবার সাইটোপ্লাজমের উপরে দেখো, এই জায়গায় সাইটোপ্লাজম আর তার উপরে এখানে একটি গাঢ় অংশ দেখা যায়। এই যে গাঢ় অংশটা, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে বেসাল প্লেট। তাহলে বেসাল প্লেট কাকে বলে এটা আমরা জানো। বেসাল প্লেটটা কি? বেসাল প্লেটটা হচ্ছে সাইটোপ্লাজমের নিচে এবং বেসাল বডির উপরে। এটাকে উপরটা লিখি। বেসাল প্লেট হচ্ছে সাইটোপ্লাজমের নিচে এবং বেসাল বডির উপরে গাঢ় অংশ। এই যে গাঢ় অংশটা, এই গাঢ় অংশটাকে বলা হয় বেসাল প্লেট। তাহলে বেসাল প্লেট আমরা তিনটে অংশ জানা। এবার হচ্ছে অক্ষীয় তন্তু।
এবার দেখো তাহলে এইটা হচ্ছে এইটুকু সাইটোপ্লাজমের ভেতরের অংশ, এটা সাইটোপ্লাজমের নিচে যে অংশটার থেকে সিলিয়া বা ফ্ল্যাজেলা সৃষ্টি হয়েছে, এই সাইটোপ্লাজমের এই অংশ থেকে একে বলে বেসাল বডি। আর এই বেসাল বডির নিচে যে তন্তু আছে তার নাম হচ্ছে রুটলেট। রুট মানে তো মূল, সেখানে রুটলেট। আর এই উপরে এই যে সাইটোপ্লাজমের স্তর, এটা তারপর এই সাইটোপ্লাজমের ওপরে আর এই বিশাল বডির নিচে, বিশাল বডির ওপরটা আর সাইটোপ্লাজমের ঠিক নিচে এখানে একটা গাঢ় অংশ আছে, তার নাম হচ্ছে বেসাল প্লেট। এবার দেখো এই যে বেসাল প্লেটের উপরে থেকে অক্ষীয় তন্তুটা, অক্ষের মতো একটা তন্তু নির্গত হয়েছে। এই যে তন্তুটা নির্গত হয়েছে, এই তন্তুটা একটুখানি এটা এই যে এর থেকে একটু ভেতরের দিকে দেখো, এই যে একটা অংশ দেখিয়েছি এটার নাম হচ্ছে অক্ষীয় তন্তু। এটার নাম হচ্ছে অক্ষীয় তন্তু। এই অক্ষীয় তন্তু এর অপর নাম, অক্ষীয় তন্তুকে স্যাপ্ট বলে। স্যাপ্ট, অক্ষীয় তন্তুকে কি বলে মনে রাখবে? স্যাপ্ট বলতে পারে। অক্ষীয় তন্তুর অপর নাম কি? স্যাপ্ট। স্যাপ্ট কিন্তু এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে স্যাপ্ট। তাহলে অক্ষীয় তন্তু। এবার এই যে অক্ষীয় তন্তু এর পরিধির দিকে, এর পরিধির দিকে নালী আছে। এর পরিধির দিকে যে নালীগুলো আছে এই নালীগুলো হচ্ছে 9টি। এই ডবল ডাক দিয়ে রাখো। এর পরিধির দিকে নালী আছে 9টি, আর এই ভেতরের দিকে নালী আছে হচ্ছে 2টি। তাহলে আমরা এটা দেখালাম। তাহলে দেখো এই অক্ষীয় তন্তুতে এই পরিধির দিকে 9টি অনুনালিকা আছে। পরিধির দিকে 9টি অনুনালিকা। মনে রাখবে পরিধির দিকে কটি অনুনালিকা আছে? 9টি অনুনালিকা আছে। আর এই কেন্দ্রের দিকে কটি আছে? কেন্দ্রের দিকে অনুনালিকা কটা আছে? কেন্দ্রের দিকে 2টি অনুনালিকা আছে। এইবার এই যে অক্ষীয় তন্তু গঠনটা আমি এখানে দেখাবো। এটা তো আমরা দেখালাম যে এই গঠনটা আমরা এখানে বেসাল বডি, এইগুলো কিন্তু আমি ওইখানে দেখাতে পারবো না। ওখানে আমি দেখাবো অক্ষীয় তন্তু যে 9+2 এর যে বিন্যাস। তোমাকে এই প্রশ্নটা দিতে পারে। প্রশ্নটা হচ্ছে সিলিয়া এবং ফ্ল্যাজেলাতে অনুনালিকার বিন্যাস পদ্ধতি বা বিন্যাস রীতিটা লেখো। এটা হচ্ছে 9+2, এটা মনে রাখতে হবে। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এটা এবার দেখাবো সেটা হচ্ছে আমরা এবার অক্ষীয় তন্তু 9টি অনুনালিকা দেখো। আমরা এরকম একটা গোল দাও। এই যে আবরণী, এই যে এর আবরণীটা এটা, এবার দেখো এই যে আবরণীটা আমরা আঁকলাম, এটা এর ভেতরে দেখো 9টি অনুনালিকা পরিধির দিকে থাকবে। 9টি অনুনালিকা পরিধির দিকে থাকবে। কি করবো আমরা? এরকম 9টা দাগ দেবো। এক এখানে একটু ফাঁকা ফাঁকা দিয়ে 9টা দাগ হবে। 1 2 3 4 5 6 7 8 9। 9টা দাগ দিয়ে দিয়েছি। 9টা দাগ দিয়েছি। কেমন? তোমরা এরকম 9টা দাগ দিয়ে নাও। আচ্ছা,
1 2 3 4 5 6 7 8 9 9টা দাগ দেওয়া হয়েছে। এবার এই দেখো এখানে 9টা অনুনালিকা থাকবে, এই একটা, কিন্তু এই একটা, আবার দেখো এইখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই নটা অনুনালিকা আছে, কিন্তু প্রত্যেকটি অনুনালিকা আবার দুটি উপনালিকা নিয়ে গঠিত। তার মানে আরেকটা অনুনালিকা হবে, এই আরেকটা, এবার এই আরেকটা, তার মানে এখানে দুটো হচ্ছে। কেন দুটো হচ্ছে? আমি তো প্রথমে একটা করে দেখালাম, এবং প্রত্যেকটি অনুনালিকা দুটি করে উপনালিকা নিয়ে গঠিত, দুটি করে উপনালিকা নিয়ে গঠিত। তাহলে প্রত্যেকটি কটি নালিকা আছে? 9টি, এবং প্রত্যেকটি, তাহলে এখানে এই যে 9টি উপনালিকা সবাই দেখেছো, আমরা নিশ্চয়ই দেখেছি যে পরিধির দিকে 9টি উপনালিকা আছে, প্রত্যেকটি উপনালিকা একটি করে দুটি করে উপনালিকা নিয়ে গঠিত। অর্থাৎ এই যে 9টি উপনালিকার মধ্যে এই একটা হচ্ছে এ, সামনের দিকটা এ লিখো, এ এবং বি, এ এবং বি, এক সামনের দিকটা এ বি লিখে রাখো, তাহলে সুবিধা হবে। এ বি, একটা এ একটা বি, সামনের দিকটা এ, পেছনের দিকটা বি লেখো। এইবার দেখো এই যে 9টি উপনালিকা আছে, এই 9টি উপনালিকা, আচ্ছা কেন্দ্রের দিকে আমরা লিখবো। এবার কেন্দ্র, এই যে কেন্দ্র, কেন্দ্রের মধ্যে কটা উপনালিকা বলেছি? দুটো। দেখো কেন্দ্রের দিকে দুটো উপনালিকা আছে, এই যে দুটো উপনালিকা আছে কেন্দ্রের দিকে দুটো উপনালিকা আছে, আর পরিধির দিকে 9টি উপনালিকা আছে, এটা আমরা দেখলাম। এবার দেখো এই যে এ উপনালিকা, এই এ উপনালিকা থেকে দুটো বাহু সৃষ্টি হয়েছে, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এ উপনালিকা থেকে দুটো করে বাহু সৃষ্টি হয়েছে, এ উপনালিকা থেকে দুটি করে বাহু সৃষ্টি হয়েছে, এ উপনালিকা থেকে এই যে দুটো করে বাহু আমরা দেখাচ্ছি, দুটো বাহু সৃষ্টি হয়েছে। এই যে এ উপনালিকা থেকে দুটো বাহু সৃষ্টি হয়েছে, বাইরের দিকের বাহুটাকে বলা হয় বহিস্থ বাহু, বহিস্থ বাহু, আর ভেতরের বাহুটাকে বলে অন্তস্থ বাহু। তাহলে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমরা এক অনুনালিকা, আমরা যে অক্ষীয় তন্তু বা স্যাক, সিলিয়া বা ফ্ল্যাজেলার অক্ষীয় তন্তু আছি, এই অক্ষীয় তন্তুতে 9টি উপনালিকা পরিধির দিকে আছে। প্রত্যেকটি উপনালিকা প্রত্যেকটি অনুনালিকা আরেকটি উপনালিকা নিয়ে গঠিত। এদের এ এবং বি নামে অভিহিত করা হয়েছে। এ নালিকা যেটা আছে তার থেকে দুটো বাহু সৃষ্টি হয়েছে, বাইরের বাহুটাকে বহিস্থ বাহু, ভেতরের বাহুটাকে অন্তস্থ বাহু বলে। এবার দেখো এইটুকু তো আঁকলাম, আর কেন্দ্রের দিকে দুটো অনুনালিকা আছে। এবার এ উপনালিকা যেখান থেকে এঁকেছি, এই এ উপনালিকা থেকে একটি সাইকেলের স্পোকের মতো অংশ ভেতরের দিকে বিস্তৃত হয়েছে। এবার যে অংশটা বিস্তৃত হয়েছে তার মাথাটা আবার একটা স্ফীতকার মস্তক তৈরি করেছে। প্রত্যেকটা অংশ ভেতরের দিকে বিস্তৃত হয়েছে এবং একটা কেমন আকার ধারণ করেছে, একটা স্ফীতকার মস্তক অংশ ধারণ করেছে। এটা সংযোগ রক্ষা করার জন্য এই গঠনটা তৈরি হয়। তাহলে প্রত্যেকটা এ উপনালিকা থেকে একটি স্পোকের মতো অংশ ভেতরের দিকে বিস্তৃত হয়েছে, এটাকে বলে রেডিয়াল স্পোক। এই স্পোকটার নাম কি? এই স্পোকটার নাম হচ্ছে রেডিয়াল স্পোক। তাহলে দেখো এই স্পোকটার নাম হচ্ছে রেডিয়াল স্পোক। তাহলে রেডিয়াল স্পোক নিশ্চয়ই আমরা জানলাম যে রেডিয়াল স্পোক হচ্ছে প্রত্যেকটি এ উপনালিকা থেকে একটি করে স্পোক ভেতরের দিকে বিস্তৃত হয়েছে, যার অগ্রভাগটা কেমন থাকে,
একটি স্ফীতাকার মস্তক তৈরি করেছে। এই স্ফীতাকারটা একটা মস্তকের মতো গঠন তৈরি করে, এটা স্ফীতাকার মস্তক গঠন করে। এবার দেখো এই যে এই উপনালিকাগুলো যুক্ত হয়েছে একটি লিঙ্কারের সাহায্যে, একে লিঙ্কারও বলতে পারি বা সংযোগকারী। এটা এই যে দুটো উপনালিকা যুক্ত হয়েছে, একে আমরা সংযোগকারী নালী বলতে পারি। সংযোগকারী নালী বা একে আমরা লিঙ্কারও বলতে পারি। তাহলে আমরা এই যে পরমাণু গঠনটা আমরা দেখি, এই গঠনটার সঙ্গে তোমাকে সেন্ট্রোজোমের গঠন আরেকটা ছবি দিতে পারি, কোনটা সেন্ট্রোজোম কোনটা সিলিয়া বা ফ্লাজেলা। তাহলে এটা আমরা সিলিয়া বা ফ্লাজেলা, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদে প্রস্থচ্ছেদ এই গঠনটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আবরণী, এই বাইরের দিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আবরণী। আচ্ছা, আমরা আরেকবার বলি, সিলিয়া বা ফ্লাজেলা কোথা থেকে সৃষ্টি হয়? সাইটোপ্লাজম থেকে সৃষ্টি হয়, এবং এটা বাইরের দিকে প্রবর্তিত হয়েছে, চলন গমন, খাদ্য গ্রহণ ইত্যাদি বিভিন্ন কাজগুলো করে। নিম্ন শ্রেণীর প্রাণীদের দেহে সিলিয়া বা ফ্লাজেলা অনেকগুলো কাজ করে, তাদের বিশেষ করে চলন গমনে সাহায্য করে। সিলিয়া বা ফ্লাজেলা আমাদের বিভিন্ন জায়গায় আছে, যেমন শ্বাসনালীতে আছে, কাজগুলো লিখব। শ্বাসনালীতে যদি কোনো খাদ্যকণা প্রবেশ করে তাহলে আমাদের কি হয়? সঙ্গে সঙ্গে কাশির উদ্রেক হয়। কাশির মাধ্যমে বলপূর্বক ফুসফুসীয় বায়ু নির্গমন ঘটে, ফলে শ্বাসনালীতে প্রবিষ্ট বস্তুটি বাইরে খুব তাড়াতাড়ি নির্গত হয়ে যায় এবং শ্বাসনালী পরিষ্কার থাকে। ফ্যালোপিয়ান নালী, মহিলাদের ফ্যালোপিয়ান নালীতে এই ফ্লাজেলা, এই সিলিয়ার সঞ্চালনের মাধ্যমে ডিম্বাণুর গমন ঘটে। নিম্ন শ্রেণীর প্রাণী হচ্ছে হাইড্রা, একনালীদেহী প্রাণী। এই হাইড্রা তোমরা কিছু পড়েছো, হাইড্রা দেহের মধ্যে একটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আছে, যাকে সিলিন্ডারের গহ্বর বলে। এই সিলিন্ডারের গহ্বরের মধ্যে সিলিয়া থাকে এবং সিলিয়ার সাহায্যে খাদ্যবস্তু সঞ্চালন হয়। এছাড়া তোমরা পড়েছো পরিফেরা পর্বের প্রাণী স্পঞ্জ। স্পঞ্জের ক্ষেত্রে আমরা কি দেখবো? স্পঞ্জের ক্ষেত্রে আমরা দেখবো কোয়ানোসাইট কোষ আছে, যে কোয়ানোসাইট কোষগুলি ওদের ক্ষেত্রে কি করে না জল সংবহন নিয়ন্ত্রণ করে। তাহলে ওদের ক্ষেত্রে সিলিয়া নেই, আছে ফ্লাজেলা। অর্থাৎ স্পঞ্জের ক্ষেত্রে যে ফ্লাজেলা আছে তার সাহায্যে তারা কি করে জল সংবহন নিয়ন্ত্রণ করে। তোমাদের 9-এ নিশ্চয়ই পড়েছ, যেমন স্পঞ্জ মানে সাইকন বলেছো। সাইকনের 4টে বৈশিষ্ট্য ছিল, আমি এরকম করে পড়িয়েছিলাম, প্রত্যেকটা 4টে করে বৈশিষ্ট্য। যদি স্পঞ্জ দেখি বা সাইকন দেখি তাহলে 4টে বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে ছিদ্রাল, মানে অনেক ছিদ্র থাকে। অস্টিয়া, একটা ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায় জল। অস্টিউলাম, নালিকাতন্ত্র, আর কোয়ানোসাইট কোষ, 4টে। হাইড্রা যেহেতু বলছিলাম একনালীদেহী, এদের 4টে আছে। কি? কোর্সিকা আছে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আছে, এদের দেহে প্রথম স্নায়ুতন্ত্র তৈরি হয়েছিল জালকের মতো, আর মুখছিদ্রকে বেশ মুখছিদ্র থাকে সামনের দিকে। আচ্ছা, এদের মধ্যে প্রথম কিন্তু কি বলে স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে। আচ্ছা, এটা আমরা বুঝে দিই। আমরা এবার যেটা লিখবো সেটা হচ্ছে কাজগুলো লিখলে এটা আমরা বুঝতে পারবো। এটা কি বুঝতে পেরেছে গঠনটা সবাই? সাইটোপ্লাজমের যে অংশ থেকে তৈরি হয় তার নাম কি? বেসাল বডি। তাহলে বেসাল বডির নিচে যে তন্তুর মতো অংশ বেরিয়েছে তার নাম রুটলেট। এবার দেখো বেসাল বডি ঠিক ওপরে, আর সাইটোপ্লাজমের নিচে এখানে একটা গাঢ় অংশ আছে তার নাম বেসাল প্লেট। তাহলে বেসাল প্লেটের উপরে যে অংশটা উপর দিকে বেরিয়ে এসছে, তাই তো, মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সিলিয়া বা ফ্লাজেলা, বাইরের দিকে যেটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে অক্ষীয় তন্তু। এই অক্ষীয় তন্তুতে কি আছে? 9টি অনুনালিকা আছে পরিধির দিকে, আর 2টি অনুনালিকা কোথায় আছে? কেন্দ্রের দিকে।
তাহলে সিলিয়া বা ফ্ল্যাজেলা, প্রশ্নটা হচ্ছে সিলিয়া বা ফ্ল্যাজেলার ক্ষেত্রে অনুনালিকার বিন্যাস পদ্ধতি বলো। বলো বিন্যাস পদ্ধতি কেমন, এইটা বলে রাখবে। অনুনালিকার বিন্যাস পদ্ধতি কেমন? 9+2, 9টা কোন দিকে? পরিধির দিকে। লিখে রাখতে পারো পরে যে পরিধির দিকে 9টি বিন্যাস, পরিধির দিকে 9টি আর কেন্দ্রের দিকে 2টি। এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এবার আমরা কাজগুলো লিখলে এটা হয়ে যাবে। আচ্ছা এবার আমরা কাজ লিখব। আচ্ছা দেখো, অনুনালিকার বিন্যাস পদ্ধতি এমসিকিউতে দেবো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ভুল হবে না। আচ্ছা অ্যাকশনিমটা কিন্তু আমি লিখেছি, এখানে আর লেখালাম না, আরেকবার লেখাবো। অ্যাকশনিমটা একবার লেখানো হয়েছে। অ্যাকশনিম কাকে বলে বলো? ওই যে সিলিয়া বা ফ্ল্যাজেলার, এখানে আর লেখাইনি কিন্তু আমি, আরেকবার সিলিয়া, তোমরা এখানে অ্যাকশনিমটা লিখে রাখো এখানে আরেকবার, ওইখান থেকে খুঁজে এখানে লিখবে। অ্যাকশনিম হচ্ছে সিলিয়া বা ফ্ল্যাজেলার যে 11টি অনুনালিকা নিয়ে গঠিত অক্ষীয়তন্তু। কি বললাম? সিলিয়া বা ফ্ল্যাজেলার 11টি অনুনালিকা নিয়ে গঠিত কেন্দ্রীয় একটা কাঠামো। এই কেন্দ্রীয় কাঠামোকে কি বলে? অ্যাকশনিম। তাহলে অ্যাকশনিম কার ক্ষেত্রে দেখা যায়? সিলিয়া ফ্ল্যাজেলার ক্ষেত্রে দেখা যায়। এরকম করে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা এবার যেটা লিখবো সেটা হচ্ছে সিলিয়া বা ফ্ল্যাজেলার কাজ। 1 নম্বর লেখো শ্বাসনালী। শ্বাসনালী সিলিয়ারি চলন। শ্বাসনালীর সিলিয়ারি চলনে খাদ্য বস্তু শ্বাসনালী থেকে নির্গত হয়। শ্বাসনালী থেকে তাহলে নির্গত হয়, এটা একটা শ্বাসনালীর মধ্যে সিলিয়ারি চলন। 2 হচ্ছে ফ্যালোপিয়ান নালী। ফ্যালোপিয়ান নালী সিলিয়ারি চলনে, সিলিয়ারি চলনে কি হয়? ডিম্বাণুচলন। ডিম্বাণুচলন ঘটে। আমরা জানি ডিম্বাণু হচ্ছে নিশ্চল আর শুক্রাণু হচ্ছে সচল, কেমন? তাহলে ডিম্বাণুচলন ঘটবে এই সিলিয়ারি চলনে। যখন ফ্যালোপিয়ান নালীর মধ্যে ডিম্বাণুটা গেল, শুক্রাণু ওকে পৌঁছায়, শুক্রাণু ডিম্বাণুর কাছে যাবে এবং ডিম্বাণুর চলনটা ঘটে সিলিয়ারি, ওর মধ্যে ফ্যালোপিয়ান নালীর মধ্যে সিলিয়ারি চলন আছে, সিলিয়া আছে তার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে, এবার হচ্ছে আমরা একটা নিম্নশ্রেণীর প্রাণী লিখব, সেটা হচ্ছে হাইড্রা। একনালীদেহী প্রাণী। একনালীদেহী প্রাণী হচ্ছে হাইড্রা। হাইড্রার দেহ অভ্যন্তরে যে গহ্বর আছে তার নাম হচ্ছে গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর। তাহলে গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বর বা সিলিন্ডারেন বলে। গ্যাস্ট্রো ভাস্কুলার গহ্বরের মধ্যে সিলিয়ারি চলন হয়। সিলিয়ারি চলনে কি হয়? খাদ্য বস্তুর গমন ঘটে, খাদ্য বস্তুর চলন ঘটে। এটা হচ্ছে একনালীদেহী প্রাণী। এবার হচ্ছে স্পঞ্জ, হচ্ছে পরিপেরা। স্পঞ্জের দেহে কি থাকে? কোয়ানোসাইট কোষ। কোয়ানোসাইট কোষে এখানে কিন্তু সিলিয়া না, এখানে কিন্তু ফ্ল্যাজেলা। এটা মনে রাখবে, ফ্ল্যাজেলার চলনে জলস্রোত সৃষ্টি হয়।
জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। এই চারটে কাজ মনে রাখবে, একবার একটু করবে। তাহলে আমরা দেখলাম যে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে শেষেরটা পড়াবো না প্রথম দিক থেকে পড়াই? প্রথম দিক থেকে পড়াই, গলগি বডিটা পড়াই। গলগি বডি ক্রমান্বয়ে এবার এটা পড়ালাম, কেন আমি বলেছিলাম কোনটা পড়াবো আগে? গলগি বডি। আচ্ছা, ছবি আঁকতে হবে। আচ্ছা, খুব সহজে লিখবে, সংক্ষেপে। এটা কি মুছে দেবো? আচ্ছা, মুছে দিই আমরা। এবার আমরা গলগি বডির নাম তোমরা শুনেছ, আগেও পড়েছো, 9-এ পড়েছো। গলগি বডি হচ্ছে কোষীয় ক্ষরণ, আর লাইসোজোম হচ্ছে অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক। দুটোর মধ্যে পার্থক্য আছে। গলগি বডি সবার উদ্ভিদ প্রাণী কোষে থাকে, কিন্তু লাইসোজোম কেবলমাত্র প্রাণী কোষে থাকে। আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে গলগি বডি। গলগি বডি বা গলগি বস্তু। গলগি বডি কাকে বলে আমরা সংজ্ঞাটা প্রথমে দেখে নিই। আদর্শ কোষে কোথায় থাকে? যে কোনো আদর্শ কোষে থাকবে। আদর্শ কোষের সাইটোপ্লাজমে, আদর্শ কোষের সাইটোপ্লাজমে। সংজ্ঞাটা একটু মনে রাখবে, কারণ হচ্ছে সংজ্ঞার মধ্যে অনেকগুলো জিনিস লেখা থাকে, তো একবার একটু হয়তো সংজ্ঞা আসে না, সংজ্ঞা তো আসবে না, এমসিকিউ তোমাদের। এটা মনে রাখবে একটু, তাহলে মনে থাকবে। আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা বেষ্টিত, একক পর্দা বেষ্টিত, কেমন? একক পর্দা বেষ্টিত একক পর্দা বেষ্টিত চ্যাপ্টা থলি ন্যায় কোষাঙ্গাণু। চ্যাপ্টা থলি ন্যায় কোষাঙ্গাণু, যা কি করে? কোষীয় ক্ষরণে অংশ নেয়। কোষীয় ক্ষরণে অংশ নেয়, তাকে ক্ষরণ কার্য সম্পন্ন করে, তাকে গলগি বডি বলে। উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলে? এগুলো লিখেছি, এখানে লিখছি না। উদ্ভিদ কোষের গলগি বস্তুকে কি বলে? ডিকটিওজোম বলে। এটা লিখছি না, ওখান থেকে পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এর উৎপত্তিটা লিখব। দেখো, গলগি বডির উৎপত্তি হচ্ছে ইআর থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি উৎপন্ন হয়, আবার গলগি বডি থেকে উৎপন্ন হয় লাইসোজোম। এবার যখন লাইসোজোমের উৎপত্তি তোমাদের এমসিকিউতে দেবো, তাহলে প্রথমে কি লিখবো? ইআর, তীর চিহ্ন দিয়ে কি লিখবো? গলগি বডি, তীর চিহ্ন দিয়ে লিখবো লাইসোজোম। কি বুঝতে পেরেছি? তাহলে প্রথমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি, আবার গলগি বডি থেকে উৎপন্ন হবে লাইসোজোম, সেক্ষেত্রে লিখবো। এটা আমরা লিখলাম। এবার আমরা এর গঠনটা দেখব। গলগি বডির গঠনটা আমরা একটা ছবি আঁকবো। ছবিটা এখান থেকে আমি আঁকি। দেখো, তোমরা যতটা পারবে আঁকবে, একটু কঠিন আঁকা চেষ্টা করবে। আমার ক্ষেত্রে সহজ, তোমাদের ক্ষেত্রে হয়তো কঠিন, বেশ একটু কঠিন আছে। দেখো,
আমরা একটা গল্গি বডি এঁকেছি। গল্গি বডি এইখানে এই যে চ্যাপ্টার থলিভূত অংশ, এটা হচ্ছে আচ্ছা আমরা এক এক করে এঁকে ফেলি, তারপরে আমরা বলবো। গল্গি বডি এটা হচ্ছে এই যে চ্যাপ্টার থলিভূত অংশ, এটার নাম হচ্ছে সিস্টারনি। এটার নাম হচ্ছে সিস্টারনি। তাহলে সিস্টারনি কাকে বলে? এখানে আমরা লিখবো সিস্টারনি। এর তিনটে অংশ থাকে। গল্গি বডি আমি এখানে লিখে দিচ্ছি গঠন, এইখানটা লিখে দিই, একটু এইখানটা লিখে দিই গঠন। গঠনটা কি? গঠনটা হচ্ছে গল্গি বডি, গল্গি বডি, গল্গি বডিতে, গল্গি বডিতে তিন প্রকার গল্গি বডি তিন প্রকার গঠন নিয়ে গঠিত, তিন প্রকার অংশ নিয়ে বা তিন প্রকার গঠন নিয়ে গঠিত, তিন প্রকার অংশ নিয়ে গঠিত। এই তিন প্রকার অংশগুলো কি কি? এক হচ্ছে সিস্টারনি। সিস্টারনি হচ্ছে, যেহেতু এটা চ্যাপ্টার থলির মতো অংশ, তাহলে সিস্টারনিটা কাকে বলে? সিস্টারনিটা হচ্ছে, এটা হচ্ছে একক পর্দা বেষ্টিত, একক পর্দা বেষ্টিত, একক পর্দা বেষ্টিত তরলপূর্ণ চ্যাপ্টার থলি। তাহলে একক পর্দা বেষ্টিত তরলপূর্ণ চ্যাপ্টার থলি, এটার নাম হচ্ছে সিস্টারনি। এবার সিস্টারনির এই প্রান্তর দিকে দেখো, এগুলো হচ্ছে খুব ছোট ছোট গোল আছে, এটার নাম হচ্ছে ভ্যাসিকল। ভেসিকল কাকে বলে? ভেসিকল হচ্ছে সিস্টারনির পরিধির দিকে, সিস্টারনির পরিধির দিকে অবস্থিত ক্ষুদ্র থলি, ক্ষুদ্র গোলাকার থলি। এই ক্ষুদ্র গোলাকার থলি, সিস্টারনির পরিধির দিকে ক্ষুদ্র গোলাকার থলিগুলোর নাম হচ্ছে ভেসিকল। আচ্ছা, ভেসিকল। আর এর প্রান্তর দিকে বড় বড় থলি থাকে, এই যে প্রান্তর দিকে, এটার নাম হচ্ছে ভ্যাকুয়াল। তাহলে ভ্যাকুয়াল কাকে বলে? ভ্যাকুয়াল হচ্ছে সিস্টারনি, এটা হচ্ছে প্রান্তর দিকে অবস্থিত, সিস্টারনি প্রান্তে অবস্থিত বড় থলি, অবস্থিত বড় গোলাকার থলি, বড় গোলাকার যে থলি। তাহলে দেখো, এই যে গঠনটা দেখলাম, আরেকটা গঠন হচ্ছে এই যে টিবিউল, এটাকে বলে টিউবিউল। টিউবিউলটা কি? টিউবিউলটা হচ্ছে, দেখো এটাও কিন্তু সিস্টারনি, এটাও কিন্তু একইভাবে পরিধির দিকে অবস্থিত, পরিধির দিকে অবস্থিত। এটাও কিন্তু কি দেখুন, দেখতে নলাকার গঠন, এটা কিন্তু নলাকার গঠন। নলাকার গঠন বলছি, নলাকার গঠন। নলাকার গঠন তিনটি অংশ কি কি? এক
এক হচ্ছে সিস্টারনিক, দুই হচ্ছে ভেসিকাল, আর তিনের মধ্যে দুটো একসঙ্গে লিখতে হবে, ভ্যাকুয়াল ও এই টিউবিউল। তাহলে তিনটি অংশ কি কি আমরা জানলাম। গলগি বডি কি কাজ করে, প্রধান কাজ হচ্ছে কি, এর প্রধান কাজ, গলগি বডির প্রধান কাজ হচ্ছে এক নম্বর হচ্ছে ক্ষরণ। কি কি ক্ষরণ করে, গলগি বডি কোষ থেকে উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটরি পদার্থ ক্ষরণ করে, তাহলে দেখো ক্ষরণ হচ্ছে কিন্তু প্রধান কাজ, অর্থাৎ কোষ থেকে বিভিন্ন উপাদানগুলো ক্ষরণ করে। কি কি দেখালাম, উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটরি পদার্থ, এটা হচ্ছে প্রধান কাজ। এবার আমি ওখানে তোমাদের দুটো প্রশ্ন লিখেছিলাম, এক হচ্ছে তিনটে প্রশ্ন। উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলে, এখানে এর মধ্যে আছে, বলো উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলে, ডিকটিওজম বলে। গলগি বডি যে অংশ সাইটোপ্লাজমের যে অংশে আছে সেই অংশে এখানে আর কোনো কোষ অঙ্গাণু থাকতে পারে না। তাহলে এই জায়গাটা ফাঁকা, এই ফাঁকা জায়গাটাকে বলে জোন অফ এক্সক্লুশন, অর্থাৎ গলগি বডির কাছাকাছি এই জায়গাটায় কোনো অঙ্গাণু থাকতে পারবে না। এই জায়গাটাকে কি বলা হয়, জোন অফ এক্সক্লুশন। কাকে বলে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জোন অফ এক্সক্লুশন আগে লিখেছি আমি, জোন অফ এক্সক্লুশন অর্থাৎ গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমিক অঞ্চলে কোনো কোষ অঙ্গাণু থাকে না। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে জোন অফ এক্সক্লুশন। এই গলগি বডি প্যাকেজিং দ্বারা কি উৎপন্ন করে, এটা আরেকটা কাজ। গলগি বডি প্যাকেজিং দ্বারা প্রাথমিক লাইসোজোম গঠন, এটা মনে রাখবে, প্রাথমিক লাইসোজোম কিভাবে গঠিত হয়, গলগি বডি প্যাকেজিং দ্বারা। এটা এমসিকিউ এর মধ্যে থাকবে, গলগি বডি প্যাকেজিং দ্বারা প্রাথমিক লাইসোজোম গঠন করে, প্রাথমিক লাইসোজোম গঠন করে। গলগি বডিকে একটা কথা মনে রাখবে, রিসাইক্লিং, গলগি বডিকে রিসাইক্লিং সেন্টার বলে। গলগি বডিকে রিসাইক্লিং সেন্টার বলে কেন, গলগি বডিকে লিখে রাখতে পারো যে গলগি বডিকে রিসাইক্লিং সেন্টার বলে কেন, কারণ হচ্ছে গলগি বডি কি করে, গলগি বডি প্রাপ্তবয়স্ক কোষাঙ্গাণুকে ধ্বংস করে, ফলে নতুন কোষাঙ্গাণু সৃষ্টি হয়। আমি গলগি বডি শেষ হয়ে গেল, এবার আমরা অন্যটা আঁকবো। আচ্ছা পড়ানো আছে, আচ্ছা তাহলে তো আজকে পেশেন্ট ছেড়ে দিতে হয়। আচ্ছা আমরা মাত্র দুটো হলো। আচ্ছা মঙ্গলবারে আমাদের চেষ্টা করবো, বাদ বাকিগুলো আছে যেগুলো আছে ছবি না আঁকলে, আচ্ছা ছবি না আঁকলে তো বুঝতে পারবো না আমরা। কটা বাজে? 6:30। তো তোমরা এসছো 5টা, 2 ঘন্টা তো বুঝতে পারছো। মঙ্গলবারে বুঝতে পারবে?
মঙ্গলবারে কখন আসবে? তো স্কুল আছে সাড়ে সাতটার কথা বুঝতে পারছো? তাহলে মঙ্গলবারে তাহলে আমরা মঙ্গলবারে পড়াতে পারবো, বলে দেবো। তাহলে আরেকটা পড়াই, তোমরা যারা পড়া আছে তাহলে চলে যাও, তোমার পড়ানো আছে নাকি? আচ্ছা, তাহলে আরেকটা লিখাই, কেমন? আচ্ছা, তোমরা দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা তাহলে হ্যাঁ, আমরা আরেকটা কোষাঙ্গাণু আমরা লাইসোজোমটা চেষ্টা করি। লাইসোজোমটা সহজ, আমি সেন্ট্রোজোমটা তোমাদের অনেক কঠিন একা, যারা চলে যাচ্ছ বাড়িতে আর ইচ্ছে করবে না, সেখানে সেন্ট্রোজোমটা এখন পরে আজকে আমরা লাইসোজোমটা আগে। লাইসোজোমটা সহজ, আপনার ক্ষেত্রে সহজ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আমরা আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে এরপরে লাইসোজোম। লাইসোজোম দেখো, লাইসোজোম কাকে বলে আগে আমরা সংজ্ঞাটা লিখে নেব। লাইসোজোম, লাইসোজোম হচ্ছে মনে রাখবে লাইসোজোম কিন্তু প্রাণী কোষে থাকে। দেখো, আদর্শ প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে অবস্থিত আদর্শ প্রাণী কোষে সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা বেষ্টিত কেমন? একক পর্দা বেষ্টিত। তাহলে প্রাণী কোষে থাকে লাইসোজোম, প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা বেষ্টিত প্রায় গোলাকার যে কোষাঙ্গাণু কি করে? অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে। বহিঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে, তাকে লাইসোজোম বলে। তাহলে লাইসোজোম কাকে বলে আমরা জানলাম। মনে রাখতে হবে, একক পর্দা বেষ্টিত প্রায় গোলাকার যে কোষাঙ্গাণুগুলি অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকে অংশগ্রহণ করে, কেমন? এটা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম আমরা এর গঠনটা দেখব। লাইসোজোম প্রথমে উৎপত্তিটা দেখে নিই। উৎপত্তি কিভাবে হয় একটু আমি বলছিলাম। উৎপত্তিটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখান থেকে গলগি বডি উৎপন্ন হবে, আর এই গলগি বডি থেকে লাইসোজোম উৎপন্ন হবে, কেমন? এটা হচ্ছে মনে রাখবে লাইসোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলগি বডি, আর গলগি বডি থেকে উৎপন্ন হবে লাইসোজোম। এবার আমরা এর গঠনটা দেখব। গঠন এক্ষেত্রে কিন্তু দুটি অংশ দেখা যায়।
হচ্ছে আবরণী, দুটো অংশ আছে, আবরণী বা সীমানা পর্দা। সীমানা পর্দা আছে। আর 2 নম্বর হচ্ছে ভেতরে যে অংশটা, তার নাম হচ্ছে ধাত্র বলে বা ম্যাট্রিক্সও বলা হয়, ধাত্র বা ম্যাট্রিক্স, ধাত্র বা ম্যাট্রিক্স। আমরা একটা ছবি আঁকবো, ছবি এঁকে দেখবো। দেখো এটা ছবিটা আমরা দেখি, আমরা এরকম একটা ছবি আছে। এটা ইঁদুরের দেহে প্রথম, ইঁদুরের বৃক্কের মধ্যে এটাকে প্রথম লক্ষ্য করেছিলেন বিজ্ঞানীরা। এরকম একটা গঠন আছে এবং ভেতরে এখানে এখানে অপাচ্য খাদ্য আছে। এবার এখানে কিছু গোল গোল অংশ আছে, একে বলে গ্র্যানিউল বলে। এটা হচ্ছে অপাচিত খাদ্য বস্তু। অপাচিত খাদ্য বস্তু, তোমাদের আমি বলেছিলাম অপাচিত খাদ্য বস্তু সহ লাইসোজোমকে কি বলে, একটু আগে লিখেছি। অপাচিত খাদ্যবস্তু সহ লাইসোজোমকে রেসিডুয়াল বডি বলে। একটু আগে দেখেছি না, রেসিডুয়াল বডি লিখেছি, আমি আর লিখছি না এখানে। এই অপাচিত খাদ্যবস্তু সহ লাইসোজোমটাকে বলা হয় রেসিডুয়াল বডি। এটা হচ্ছে অপাচিত বস্তু। এটা কি, এটা হচ্ছে গ্রানিউল, দানা। এইটা হচ্ছে এখানে যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে ভ্যাকুয়াল। তাহলে ইঁদুরের বৃক্কে, ইঁদুরের বৃক্কে লাইসোজোম, ইঁদুরের বৃক্কে যে লাইসোজোমটা পাওয়া গেছে, সেই লাইসোজোমটা চেহারা এরকম। আমরা এবার দেখো এই যে আবরণী, এই আবরণীটা কি দিয়ে তৈরি? এই আবরণীটা লাইপোপ্রোটিন নির্মিত। লাইপোপ্রোটিন। এবার দেখো এইখানটা আমি একটু আলোচনা করব। এই লাইপোপ্রোটিন নির্মিত আবরণীটা, লাইপোপ্রোটিন মানে লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। এবার এই লাইপোপ্রোটিন, এই যে আবরণী, এই আবরণীর স্থায়িত্ব বিনষ্ট হয়। এটা একটু মনে রাখবে, এই আবরণীর স্থায়িত্ব বিনষ্টকারী রাসায়নিক উপাদানের নাম কি? স্থায়িত্ব বিনষ্টকারী রাসায়নিক উপাদান,
রাসায়নিক স্থায়িত্ব বিনষ্টকারী রাসায়নিক উপাদান কার না এই আবরণী উপাদানের নাম হচ্ছে লেভিলাইজার। লেভিলাইজার, তাহলে লেভিলাইজার কাকে বলে মনে রাখবে যে লাইসোজোমের আবরণীর স্থায়িত্ব বিনষ্টকারী রাসায়নিক উপাদান কি কি সেগুলো যেমন হচ্ছে ভিটামিন এ বি কে, তিনটে ভিটামিন আছে। আর হরমোনটা কি আছে, হরমোনটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন, আর মহিলাদের ক্ষেত্রে একটা হরমোন তার নাম হচ্ছে প্রোজেস্টেরন। তাহলে নিশ্চয়ই আমরা জানলাম যে লাইপোপ্রোটিন এই আবরণীটা যদি স্থায়িত্ব বিনষ্ট হয়, স্থায়িত্ব বিনষ্টকারী রাসায়নিক উপাদানকে কি বলে লেভিলাইজার। এবার স্থায়িত্ব যদি বিনষ্ট না হয় তাহলে তাকে কি বলে, এবার এটা হচ্ছে 1 নম্বর আমরা লিখলাম স্থায়িত্ব বিনষ্টকারী। এবার স্থায়িত্ব রক্ষাকারী, একে কি বলে রক্ষাকারী রাসায়নিক উপাদান। রাসায়নিক এই উপাদানকে কি বলে, এই উপাদানকে বলে স্টেবিলাইজার। আমার বাড়িতে যে স্টেবিলাইজার দেখেছো নাম, এটার নাম তাই স্টেবিলাইজার। এর উদাহরণটা কি, এর উদাহরণটা হচ্ছে কোলেস্টেরল। কর্টিসন, হেপারিন ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে লেভিলাইজার এবং স্টেবিলাইজার এই যে দুটো টার্মস আমরা ব্যবহার করলাম, এটা লাইসোজোমের কোষপর্দার স্থায়িত্ব বিনষ্টকারী বা স্থায়িত্ব রক্ষাকারী উপাদানগুলিকে কি বলে নিশ্চয়ই আমরা দেখলাম। তাহলে লেভিলাইজার কাকে বলে আর স্টেবিলাইজার কাকে বলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এবার দেখো, এবার আমরা তাহলে আবরণীটা জানলাম। এবার হচ্ছে ধাত্রটা ভেতরে যে অংশটা থাকে তাকে বলে ধাত্র। তাহলে এই ধাত্রের মধ্যে কি আছে দেখি, এই ধাত্র বা ম্যাট্রিক্স, এই ধাত্র বা ম্যাট্রিক্স এটা তো আবরণী সম্বন্ধে জানলাম। এবার আমরা ধাত্র বা ম্যাট্রিক্স সম্বন্ধে জানব। ধাত্র বা ম্যাট্রিক্স এটা মানে কি, তার মানে আবরণীর ভেতরে যে তরল থাকে তাকে সেটাই বলে ধাত্র। এখানে কিন্তু 50 প্রকারের যে উৎসেচক থাকে সেগুলো হচ্ছে আর্দ্র বিশ্লেষণকারী। প্রশ্নটা এমসিকিউতে দিতে পারি, দিয়েছি আর কি। আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে, তাহলে এর মধ্যে যে উৎসেচকগুলো আছে সেগুলোর প্রকৃতি কেমন, আর্দ্র বিশ্লেষণকারী। এইটা মনে রাখবে, আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। যেমন একটা নাম আমি কি দিচ্ছি, লাইপেজ একটি আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক। তাহলে আমরা এখানে জানলাম যে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক আছে। আরেকটা উৎসেচকের নাম আমি লিখবো এখানে। এর মধ্যে নিউক্লিয়েজ বলে একটি উৎসেচক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই নিউক্লিয়েজ উৎসেচকের বিশেষ একটা ভূমিকা আছে। এই নিউক্লিয়েজ উৎসেচক কি করে, এই নিউক্লিয়েজ উৎসেচক
এই উৎসেচকটা কিন্তু মিউটেশন ঘটায়, মিউটেশন ঘটায়, ফলে ক্যান্সার সৃষ্টি হতে পারে, ক্যান্সার। তাহলে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী একটা উৎসেচক, তার নাম হচ্ছে নিউক্লিয়েজ। এছাড়াও আছে, অনেক আছে, ফসফেটেজ আছে, প্রোটিয়েজ আছে। আমরা যে দুটো উৎসেচক আমরা দেখলাম, এবার এই লাইসোজোমকে একটা প্লিওমরফিক প্রসঙ্গন বলে, প্লিওমরফিক বা বহুরূপী প্রসঙ্গাণু, প্লিওমরফিক বা বহুরূপী প্রসঙ্গাণু বলে। কেন বলে? কারণ হচ্ছে প্লিওমরফিক মানে বহুরূপী, কারণ হচ্ছে গঠনগত কার্যগতভাবে এটা কিন্তু সবসময় পরিবর্তনশীল হয়। সেই জন্য গঠনগত কার্যগতভাবে যেহেতু পরিবর্তনশীল হয়, সেই জন্য লাইসোজোমকে যেমন একদিকে এটা গঠন করে, নতুন নতুন প্রসঙ্গাণু গঠন করে, আবার আরেকদিকে ধ্বংস করে। কখনো দেখা যাবে একটি গোটা কোষকে ধ্বংস করে দিয়েছে, কখনো কোষ অঙ্গাণুকে ধ্বংস করেছে, কেমন? সেই জন্য একে প্লিওমরফিক বা বহুরূপী প্রসঙ্গাণু বলে। লাইসোজোম, নিশ্চয়ই আমরা লাইসোজোম সম্বন্ধে আমরা ওখানে কিছু পড়েছি। লাইসোজোম, উদ্ভিদ কোষে লাইসোজোমকে বলা হয় স্পোরোজোমকে বলে, আমরা একটু দেখেছি। তাহলে আমরা লাইসোজোম সম্বন্ধে একটু মোটামুটি একটা ধারণা করলাম। এবং আজকে কি ছেড়ে দেবো না এটা পড়াবো? আজকে পড়া আছে, আচ্ছা ঠিক আছে। তাই আমরা এরপরে আছে মাইক্রোবডিজ। মাইক্রোবডিজ তিন প্রকার, একটা হচ্ছে পারক্সিজম, গ্লাইঅক্সিজম আর স্পোরোজোম। কি বললাম? তাহলে সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে তিন প্রকার খুব ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার হতে পারে বা বর্তুলাকার যে কোষাঙ্গাণুগুলো আছে একক পর্দা বেষ্টিত, তাকেই বলা হয় মাইক্রোবডিজ। তাহলে মাইক্রোবডিজ মানে কি? মাইক্রোবডিজ মানে হচ্ছে যে একক পর্দা বেষ্টিত গোলাকার বা বর্তুলাকার যে কোষাঙ্গাণুর মধ্যে অক্সিডেজ এবং পারঅক্সিডেজ থাকে। কি থাকে? অক্সিডেজ হচ্ছে জারণ করবে, তাই তো? তাহলে অক্সিডেজ এবং পারঅক্সিডেজ থাকে। এর এটা হচ্ছে তিন প্রকার। কি কি বললাম? একটা হচ্ছে পারক্সিজম, তাতে অক্সিডেজ আছে। গ্লাইঅক্সিজম, তাতে স্নেহ পদার্থ বিপাকের উৎসেচক আছে। আর স্প্রোজম, তাতে ফ্যাট সঞ্চিত থাকে। তাহলে তিনটে, খুব সোজা। কি কি বললাম বলতো? পারঅক্সিজমের মধ্যে যে উৎসেচকটা আছে তার নাম অক্সিডেজ। গ্লাইঅক্সিজমের মধ্যে উৎসেচকটার নাম লেখা নেই, কিন্তু উৎসেচক কিসের উৎসেচক? ফ্যাট বা স্নেহ পদার্থ বিপাকের উৎসেচক আছে গ্লাইঅক্সিজম। আর স্পোরোজমের মধ্যে কি থাকে না? ফ্যাট সঞ্চিত থাকে। স্পোরোজমের মধ্যে কি থাকে? তাহলে তিনটে কিন্তু এখান থেকে এমসিকিউতে থাকে। তাহলে আমরা এটা পড়বো। আর আরেকটা আছে তোমাদের লাইসোজোমটা আছে। লাইসোজোমের সঙ্গে অ্যাডাস্টিক উপাদান আছে আর মেটাপ্লাস্টিক বডি আছে। এটা খুব সোজা। উদ্ভিদ আর প্রাণীর যে সমস্ত অজৈবিক উপাদানগুলো থাকে, একে উদ্ভিদের ক্ষেত্রে অ্যাডাস্টিক পদার্থ আর প্রাণীদের ক্ষেত্রে মেটাপ্লাস্টিক বডি বলে। এটা আমরা করলে আমরা মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, আমরা পরের দিন চেষ্টা করবো, পরের দিন চেষ্টা করবো না, পরের দিন হয়ে যাবে। 2 ঘন্টা পেলে আমরা পুরো চ্যাপ্টারটা করবো এবং হয়ে গেলে আমাদের আমি তারপরের দিন কোশ্চেনটা আমি নেটে পাঠিয়ে দিতে পারি, তোমরা বাড়ি বসে বসে দেখবে। আর তারপরে পরের দিন পরীক্ষা, তোমরা পরীক্ষা দিন নেওয়ার দিন ভয় পাও, কিছু ভয় নেই, চলে আসবে। কি আছে, আমি তো আমাদের ওইভাবে পরীক্ষা দিচ্ছি না, কেমন? আচ্ছা, আর যাদের বুধবারে, যারা সেকেন্ড চ্যাপ্টার যাদের প্রয়োজন, বুধবারে সন্ধ্যা 6টায়, তাই তো? আচ্ছা, ঠিক আছে।